প্রিয় দর্শক, নিটল ডাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন 2024 সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত এই তালিকায় 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, তবে 301 থেকে 350-এর মধ্যে জায়গা করে নিয়েছে বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির কী অবস্থা সেটা নিয়ে আলাপ করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, এবং রয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। স্যার, আপনাদের দুজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। মান্নান স্যার, আপনাকে দিয়ে আলোচনায় শুরু করতে চাই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পড়িয়েছেন, তারপরে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো মনিটর করারও একটা আপনার দুর্লভ একটা সুযোগ ছিল। মানে এই র্যাঙ্কিং এ ঢাকা বিশ্ববিদ্যালয় গতবার যেটা ছিল ওদের ভাষায় 186 নাম্বার ছিল, এবার 401 থেকে 500, অর্থাৎ সব মিলিয়ে যেটা বলতে পারি যে 300-র মধ্যে আমাদের ইউনিভার্সিটিগুলি নাই। কেন নাই? আপনাকে ধন্যবাদ। আর যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলছি, এটা নিয়ে কিছুদিন পরপরই কথা হয়, কারণ বিশ্বে যতগুলো র্যাঙ্কিং সংস্থা আছে তারা কিছুদিন পরপরই এই ধরনের একটা র্যাঙ্কিং করে এবং সেটা পাবলিকলি প্রচার করে। এটা নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে, সেই ভ্রান্ত ধারণাটা ভেঙে দেওয়া উচিত। যেমন টাইমস হায়ার এডুকেশন, ওয়েবোমেট্রিক্স, এরকম আরও বেশ কিছু আছে। এগুলো সবগুলোই কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান। এরা যে স্বপ্রণোদিত হয়ে এই ধরনের র্যাঙ্কিং করে তা কিন্তু না। এগুলি সবগুলোই হচ্ছে ইনকর্পোরেটেড বিজনেস এন্টিটি এবং এরা নিজ দায়িত্বে সেটা করে এবং সেই এক একটা প্রতিষ্ঠান, টাইমস হায়ার এডুকেশন বলি, ওয়েবোমেট্রিক্স বলি বা অনেকগুলো আছে, এরা এক এক সময় এক এক ধরনের প্যারামিটার ইউজ করে। তো এই কদিন আগে গত 13 তারিখ মার্চের বিশ্বের একটা সেরা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ জিউরিখ, সুইজারল্যান্ডে খুব নামকরা বিশ্ববিদ্যালয়, তারা টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে কোনো তথ্য দিতে তারা অস্বীকার করেছে, তারা দিতে চায় না। এবং হেডিংটা ছিল পত্রিকার, ইউনিভার্সিটি অফ জিউরিখ টু নো লঙ্গার প্রোভাইড ডেটা ফর র্যাঙ্কিং। কেন তারা এই সিদ্ধান্তটি নিল? তার প্রধান কারণ তাদের দৃষ্টিতে যে এরা যে র্যাঙ্কিংগুলো করে আসলে এটা একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্রটা তুলে ধরে না। আবার আমার কাছে দ্য নিউ ইকোনমি, আমেরিকা থেকে প্রকাশিত একটি খুব নামকরা পত্রিকা, সেখানে গত এপ্রিলের 2015 সনের এপ্রিলের একটা প্রবন্ধ র্যাঙ্কিং নিয়ে হয়েছে, ইউনিভার্সিটি র্যাঙ্কিংস, দ্য ইনস্টিটিউশনস দ্যাট আর পেইং টু বি গুড। কথাটা মনে রাখবেন, দ্য ইনস্টিটিউশনস দ্যাট আর পেইং টু বি গুড। যেসব বিশ্ববিদ্যালয় অর্থের বিনিময়ে ভালো হওয়ার জন্য তারা চেষ্টা করে, এটা হতে পারে র্যাঙ্কিংয়ের ব্যাপার। আর যে র্যাঙ্কিংগুলো আমরা কথা বলি, তার চাইতে আমার কাছে, আমার 50 বছরের বেশি আমার শিক্ষকতা হয়েছে, আমি বিবেচনা করব যে আমার দেশের যে শিক্ষা ব্যবস্থা, আমি আমার দেশের সাথে অন্য কোনো দেশের তুলনা নাই বা করলাম, আমার দেশের সাথে আমি যদি আমার দেশের ভিতরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেটি স্কুল হোক কলেজ হোক, তার মান আমার দৃষ্টিতে, আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেই তুলনায় এখন আমরা কোথায় গিয়েছি? আমাদের কাছে, আমার কাছে পার্সোনালি একজন শিক্ষক হিসেবে আমার কাছে ওটার গুরুত্বটা অনেক বেশি দেন র্যাঙ্কিং। সেই কথাটা যদি আমাকে বলতে বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় যে ধরনের কোয়ালিটি থাকা উচিত ছিল, মান থাকা উচিত ছিল, সেটা আমরা নিশ্চিত করতে পারি নাই। কেন পারি না? সেটা নানাবিধ কারণ আছে। তার একটি কারণ যদি আমাকে বলতে বলেন, আমি বলবো যে আমাদের নিচে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলো দেখি, বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে একটি গাছের উপরের অংশটা, কাণ্ডটা, কিন্তু নিচে শিখর, সেটাকে আমরা একটা গাছের দেখি না। শিকড়টা যদি মজবুত না হয় তাহলে একটা বড় বট গাছ কখনো হবে না। আমাদের সমস্যা হচ্ছে, সমস্যা তো আমাদের আগাগোড়া সব জায়গায় আছে, প্রাইমারি সমস্যা হচ্ছে আমাদের নিচের লেভেলের এডুকেশনে। একেবারে প্রাইমারি স্কুল থেকে ধরেন, মাদ্রাসায় ধরেন,
ইংলিশ মিডিয়াম ধরেন, বাংলা মিডিয়াম ধরেন, আমি যে ইংলিশ মিডিয়াম স্কুলটায় পড়েছি এটার বয়স এখন 170 বছরের বেশি সম্ভবত। এটা মিশন স্কুল। আমার ইংলিশ মিডিয়াম কোন স্কুলটা স্যার, নামটা? চট্টগ্রামের সেন্ট প্লাসিডস হাই স্কুল। এটা ইংলিশ মিশন স্কুল। 1853 সনে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আমার সব শিক্ষক কিন্তু বিদেশে ছিলেন, শুধু বাংলা শিক্ষক এবং অঙ্কের শিক্ষক ছাড়া। আমার ইংলিশ মিডিয়াম স্কুলে তখন আমাদের কখনো সাহেব বানানোর চেষ্টা করা হয় নাই। আমাদেরকে দেশি মানুষ রেখে, দেশি ছাত্র হিসেবে ট্রিট করে আমার দেশের জলবায়ু সম্পর্কে আমাকে জানতে হয়েছে, সেটা ইংরেজি মাধ্যমে জানতে হয়েছে। দেশের সাহিত্য আপনি আজকে শুনলে অবাক হবেন, আমি 8ম শ্রেণীতে উঠে রবীন্দ্রনাথের আমাকে গীতাঞ্জলি কিনতে বাধ্য করা হয়েছে, আমার শিক্ষক বাধ্য করেছেন, সেটা আমাকে পড়িয়েছেন। আমি ইংলিশ মিডিয়াম স্কুলে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়ছি, এটা এখন অচিন্তনীয় একটা ব্যাপার। সুতরাং আমাদের ওই জায়গাটা আমাদের নড়বড় হয়ে গেছে অনেক দিন আগে। এই কথাটি, শিক্ষা যে আমাদের একটা বড় জিনিস, বড় গুরুত্বপূর্ণ জিনিস, সেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন বাংলাদেশের সৃষ্টির আগেই। 1970 সনে ওনার যে নির্বাচনী প্রচার বক্তৃতা ছিল, সম্ভবত এটা নভেম্বর মাসে 70-এর অক্টোবর মাসে, সেখানে অনেক দীর্ঘ বক্তৃতা। সেখানে তিনি একটা জিনিস বলেছিলেন, শিক্ষায় ব্যয়টা ব্যয় না দেখে এটাকে বিনিয়োগ হিসেবে দেখা উচিত, এবং জিডিপির 4%, আপনি 70-এ আজ থেকে 54-55 বছর আগে বলেছিলেন যে সেটাকে বিনিয়োগ দেখা উচিত। এবং সেখানে ওইটার ভিত্তিতে স্বাধীনতার পরে তার ওই বক্তৃতার প্রেক্ষাপটে তিনি ডক্টর কুদ্রুতা খুদা শিক্ষা কমিশন তৈরি করেছিলেন। যেই শিক্ষা কমিশন, আমি এখনও বলবো বাংলাদেশের অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে, ওটা সেরা শিক্ষা কমিশন ছিল। আরেকটি জিনিস, সেই শিক্ষা কমিশনের বরাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সৃষ্টি করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ডক্টর কুদ্রুতা খুদা শিক্ষা কমিশনকে যেই ধরনের আপনার গুরুত্ব দেওয়া উচিত ছিল, সেই ধরনের গুরুত্বটা 75 পরবর্তী সনে আমরা দিতে পারি নাই। কুদ্রুতা খুদা শিক্ষা কমিশনে একমুখী শিক্ষার কথা বলা হয়েছিল। এখন বাংলাদেশে 10 থেকে 12মুখী শিক্ষা, নিচের স্তরে বলছি, আছে। এখন বাংলাদেশে তো বিশ্ববিদ্যালয় হয়েছে অনেক, কলেজ হয়েছে অনেক, স্কুল হয়েছে দেদার, কিন্তু বিশ্ববিদ্যালয় তো মানে আমি পুরো এডুকেশন সিস্টেমে যদি আমরা বলি, আমরা সেই এডুকেশন সিস্টেমে আমরা আরেকজন তো প্রফেসর আব্দুর রাজ্জাক তৈরি করতে পারি না, আরেকজন প্রফেসর আনিসুজ্জামান তৈরি করতে পারি না, আরেকজন শিল্পী জয়নাল আবেদিন তৈরি হয় না, আরেকজন কবি শামসুর রহমান তৈরি হয় না। এগুলির নাম আমি জানি, আমার পরবর্তী প্রজন্ম জানে না। অর্থাৎ এই যে শিক্ষা ব্যবস্থা, এটি এত এক্সপেরিমেন্ট, আমি নিচের শিক্ষা ব্যবস্থাটা বলছি, এত পরীক্ষা নিরীক্ষণ নিয়মিত হচ্ছে, তো আপনি র্যাঙ্কিংয়ের কথা বাদই দেন, আমরা যে একটা বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরি করব উপরের দিকে গিয়ে, সেটা মনে হয় একটা সোনার পাথর বাটির মতন আমার কাছে মাঝে মধ্যে মনে হয়। যেহেতু আমি এখন 1-2 দিন শিক্ষকতা করি, আমি কোয়ালিটি অফ এডুকেশন দেখি, আমি শিক্ষক হিসেবে ছাত্রদের বলি, তুমি যদি এই জিনিসটা না জানো, এটার দায় দায়িত্ব তোমার না, এটা দায় দায়িত্ব আমার। আমি যদি শিক্ষক হিসেবে তোমাকে এটা না জানাতে পারি, ওই পরিবেশ যদি আমার না থাকে, তাহলে এটা হবে না। সুতরাং আমার পুরো শিক্ষা ব্যবস্থা, আমি র্যাঙ্কিংয়ের কথা নাই বা ধরলাম, আমি এইসব র্যাঙ্কিংয়ের সাথে কম বেশি একটু জড়িত ছিলাম, এখন একটা আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সাথে জড়িত আছে। অ্যাক্রিডিটেশন আমার কাছে মনে হয় মোর ইম্পর্টেন্ট। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের থাকতে আমাদের একটা প্রজেক্টের অধীনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষার ব্যবস্থা কী হওয়া উচিত 2030 সন পর্যন্ত একটা স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করেছিলাম। ওইটা কাগজে কলমে বদ্ধ আছে, এটা কখনো আলোর মুখ দেখে নাই। সেখানে বলা হয়েছিল একটি বিশ্ববিদ্যালয় হবে, শুধুমাত্র সেখানে গবেষণা হবে, সেখানে কোনো বিএ, এমএ, এমকম, এই বিবিএ এগুলি থাকবে না, সেখানে শুধু গবেষণা হবে, পিএইচডি স্কলাররা থাকবেন, গবেষকরা থাকবেন, অ্যাবসলিউটলি গবেষণাকে ভিত্তি করে সেটা হবে। এখন কিন্তু আমরা সেটা আর আলোর মুখ এখনও দেখতে পাই নাই। তারপরে আমি বলবো যে বাংলাদেশে অনেক সমস্যার মধ্যে, অনেক ধরনের এই ধরনের সমালোচনার মধ্যেও আমি বলবো যে এখনও বাংলাদেশে যে গবেষণা হয় না তা না। আপনি যদি বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে দেখেন, কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণার কারণে বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের যে এত বড় একটা মেগা স্ট্রাকচার পদ্মা সেতু হলো, আজকে আমাদের মাঝে উনি নেই। আমাদের সকলেরই মুরব্বী শিক্ষক
ডক্টর কায়েক বাদর হয়তো সরাসরি শিক্ষক ডক্টর জামিল রেজা চৌধুরীর সাথে আমার এইসব বিষয়ে অনেক দিন কথা হতো। তিনি বলতেন যে পদ্মা সেতুতে যারা ইঞ্জিনিয়ার কাজ করে তারা সব বাংলাদেশি ইঞ্জিনিয়ার, সব বাংলাদেশি প্রকৌশলী। আমরা বাইরে থেকে কোনো প্রকৌশলী ভাড়া করে আনি না, মানে মূল স্ট্রাকচারের জন্য আমরা কনসালটেন্ট এনেছি, কিন্তু যে ছেলেগুলো এনে কাজ করছে সব কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট। কিন্তু আমরা আজকে সেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা বলতে পারছি না। আজকে বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে মানে সংবাদপত্রের শিরোনাম হয়, এটা দুর্ভাগ্য। আমাকে খুব ব্যথিত করে, কারণ আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখনও আছে, আগে সরকারি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, এখন হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে একটু জড়িত থাকি। আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলাম। বিশ্ববিদ্যালয় অলওয়েজ ইজ ইন দ্য নিউজ একটা ভুল কারণে, মানে রং রিজন যেটাকে আমরা বলি, যে দুর্নীতি। এটা আমার কাছে খুব হার্ট করে যখন আমি শুনি যে বিশ্ববিদ্যালয়ে একটা দুর্নীতির আঁকড়া হচ্ছে। যখন আমি শুনি যে বিশ্ববিদ্যালয় উপাচার্যরা এত দুর্নীতি করেছেন, তাদেরকে দুদকের মুখোমুখি হতে হচ্ছে। আমি যখন শুনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাতের অন্ধকারে ক্যাম্পাস ত্যাগ করেছেন, এটা আমি একজন সাবেক উপাচার্য হিসেবে আমি 4.5 বছর পাবলিক ইউনিভার্সিটিতে একটা খুব খারাপ মানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু আল্লাহর রহমতে আমি তো এটা গর্ব করে বলতে পারি, আমাদের সময় যে এত বিশ্ববিদ্যালয় ছিল না, কিন্তু এই দুর্নীতি কথাটা উপাচার্যের সাথে ট্যাগ হবে, এটা তো আমি কখনো বিশ্বাস করতে পারি না। আত্মীয়-স্বজনকে নিয়োগ দিতে হবে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, টাকার বিনিময়ে, এটা শুনলে না আমার এখনো কান ঝালাপালা হয়ে যায়, কান লাল হয়ে যায়। একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এর চাইতে বেশি তো আপনি কিছু চাইতে পারেন না। আপনি কেন এর কারণে সংবাদপত্রের শিরোনাম হবেন, আপনাকে নিয়ে আলোচনা হবে, এইটি আমাদের দেখতে হবে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ না, আমার কাছে মানটা গুরুত্বপূর্ণ। আমার কাছে আমরা যে গ্র্যাজুয়েটগুলো তৈরি করছি সেটা সমাজে কি দিতে পারছে সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা স্যার কায়কোবাদ স্যারের কাছ থেকে শুনি যে স্যার আমাদের বিশ্ববিদ্যালয়গুলি কেন আসলে আন্তর্জাতিক মানে যাচ্ছে না, অর্থাৎ প্রতিযোগিতায় কেন আমরা সক্ষম হচ্ছি না? একটি সুন্দর বিষয়ের উপর আলোচনার আয়োজন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি রবি ঠাকুরের একটি বাক্য দিয়ে শুরু করি। বাক্যটা রবি ঠাকুরের মতো অত সুন্দর করে বলতে পারবো না। উনি বলেছিলেন যে আমরা যদি আমাদের বৈঠকখানায় আমাদের যে জ্ঞান, অর্জিত জ্ঞান, এগুলো নিয়ে একজন আরেকজনের পিঠ চুলকাই, তাতে কাজ হবে না। আমাদের জ্ঞান, আমাদের দক্ষতা বিদেশিদের কোষ্ঠীপাতরে যাচাই হতে হবে। আমরা 50 বছর আগে দেশ স্বাধীন করেছি, একটা গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের মাধ্যমে। যে স্পিরিট তখন ছিল, সেই স্পিরিটে বাংলাদেশের এত কম দূরত্ব অগ্রসর হওয়ার কথা নয়। কারণ আমরা জানি এর মধ্যে নানা কিছু হয়েছে। কেমন আমাদের হয়তো আরও অনেক বেগে অগ্রগতির পথে ধাবিত হওয়া উচিত ছিল, যেটা ভিয়েতনামের দিকে তাকালে বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করে তামা করে ফেলেছে। সেই ভিয়েতনাম সদর্বে কীভাবে অগ্রসর হচ্ছে। আমাদের ব্যক্তি দুর্ভাগ্যজনকভাবে এমনটি হয় নাই এখনও। কেমন নানা প্রতিবন্ধকতা ছিল আমরা জানি। আমার কাছে মনে হয় যে কোনো বিষয়ে যদি আমরা উৎকর্ষ অর্জন করতে চাই, তার জন্য সুস্থ প্রতিযোগিতা প্রয়োজন। সুস্থ প্রতিযোগিতা ছাড়া কখনো উৎকর্ষ অর্জন করা যায় না। সাধারণ মানুষ, নিতান্তই সাধারণ মানুষ, তাকে যদি আমরা প্রণোদনা দেই, উৎসাহিত করি, তাহলে সে কখনো কখনো ভালো কাজটি করবে। কিন্তু সেই প্রণোদনা যদি না থাকে, তাহলে সে ভালো কাজটি করবে না। আমি ছোট মুখে একটি বড় কথা বলি, এই নোবেল পুরস্কারের মতো এইরকম যদি একটা পুরস্কার না থাকতো, তাহলে এই হাজার মানুষ নোবেল পুরস্কার বিজয়ী হওয়ার উচ্চতায় যেতে পারত না। ওটা কোনো না কোনোভাবে তাদেরকে আকৃষ্ট করেছে। আমরা আমাদের দেশে এখন উন্নয়নের যে অবস্থায় আছে, আমরা এখন নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। আমরা জানি কাজটি আমাদের জন্য অনেক কঠিন, কারণ আমাদের জনসংখ্যা অনেক বেশি, ভূমি কম, তা আমাদের অনেক সমস্যা রয়েছে। তবে আমরা যদি মধ্যম আয়ের দেশ কিংবা উচ্চ আয়ের দেশ হতে চাই, তাহলে আমাদের শিক্ষা হতে হবে বিশ্বমানের। এই কথাটি কারা বলে? প্রতি 2 বছর অন্তর অন্তর সাংহাই জিয়াওটং বিশ্ববিদ্যালয়ে
ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি কনফারেন্স আয়োজন করে থাকে। আমি আমাদের দেশের ভিসি মহোদয়দের বলেছি যে ওই জায়গায় যাওয়া উচিত। ওই ফোরামে তারা কী কথা বলেন, তারা বলেছেন উন্নয়নকামী দেশগুলো যদি তাদের অস্তিত্ব রাখতে চায়, তারা অগ্রসর হতে চায়, তাহলে তাদেরকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। বিশ্বমানের শিক্ষার কথাও কিন্তু বলছে না, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় আমাদের তৈরি করতে পারতে হবে। এই আমাদের দেশে এত এত মানুষ, তার মধ্যেও কিন্তু অসংখ্য বিদেশি বিশেষজ্ঞ এবং পরামর্শকরা আমাদের দেশে কাজ করছে এবং হাজার হাজার কোটি টাকা এই বাবদ আমরা বিদেশে পাচার করে দিচ্ছি। সেটা তো মিলল না। এত মানুষ, এত শিক্ষিত বেকার, সেই দেশের থেকে টাকা বাইরে যাবে কেন? বরং বিভিন্ন জায়গার থেকে আমাদের দেশে আসবে। আমাদের দেশের জনঘনত্ব পৃথিবীর যে গড় জনঘনত্ব তার 24 গুণ বেশি। 24 গুণ জায়গা থেকে টাকা পয়সা আমাদের দেশে আসতে হবে। আপনি যে র্যাঙ্কিংগুলোর কথা বললেন, যে ওয়েবোমেট্রিক্স র্যাঙ্কিং বলি, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং বলি, যেটা আমাদের প্রফেসর মান্নান যেটা বললেন, এর সঙ্গে ব্যবসায়িক বিষয়গুলো থাকতে পারে। আমি একটা র্যাঙ্কিংয়ের কথা জানি, দুর্ভাগ্যজনকভাবে এই র্যাঙ্কিং সম্পর্কে আমাদের দেশে আমরা আলোচনা করি না। এটা হলো একাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস, ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন সাংহাই জিওটং ইউনিভার্সিটি এটা করে থাকে। এটা একটা অসাধারণ র্যাঙ্কিং। তারা কারো কাছ থেকে টাকা পয়সা নেয় না, তারা নিজেরা চেষ্টা করে এই চাইনিজ বিশ্ববিদ্যালয়গুলো যাতে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হয় তার জন্য তারা এই র্যাঙ্কিংটা করছে, যাতে করে চীনের বিশ্ববিদ্যালয়গুলো কি পর্যায়ে আছে সেটা তারা জানতে পারে। কেমন এইটা যে ক্রাইটেরিয়াগুলো তাদের রয়েছে, কোয়ালিটি অফ এডুকেশন কীভাবে নির্ধারণ করতে হবে? অ্যালামনাই যারা, তারা নোবেল পুরস্কার কিংবা ফিল্ডস মেডাল পেয়েছে কিনা, এটা হলো 10% নম্বর। তারপরে আছে হলো কোয়ালিটি অফ ফ্যাকাল্টি, যারা বর্তমানে শিক্ষক কিংবা গবেষক আছেন তাদের মধ্যে নোবেল পুরস্কার কিংবা ফিল্ডস মেডাল পেয়েছে কিনা, এখানে 20% নম্বর। তারপরে নেচার এবং সায়েন্স যে জার্নাল, খুবই নামকরা জার্নাল, সেই জার্নালে কি পরিমাণ পাবলিকেশন আছে, হাইলি সাইটেড অথার্স কতজন আছে, কেমন এই রকম বেশ কিছু আউটপুট হিসাবে বলা আছে যে কতগুলো পেপার তারা পাবলিশ করলো, তারপরে আর একটা ওয়েটেড অ্যাভারেজ, এগুলো মিলে 100। কেমন এবং তারা যেটা করে, এই বছর যদি নোবেল পুরস্কার পেয়ে থাকে তার জন্য 10 নম্বর, 10 বছর আগে যদি পেয়ে থাকে তার জন্য 9 নম্বর, আরও আগে যদি পেয়ে থাকে সেটা হলো 8 নম্বর। মানে খুবই সুন্দর, খুবই সুন্দর ক্রাইটেরিয়া। আমাদেরকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো, আমরা যেমন বলি কোন কোন দেশ আমাদেরকে বলছে বাঘ, ব্যাঘ্র, এশিয়ান ব্যাঘ্র, এটা আমাদের একটা আত্মবিশ্বাস বাড়ায়। আমাদের প্রয়োজন বিদেশিরা আমাদেরকে যাতে ভালো বলে যে আমরা সঠিকভাবে অগ্রসর হচ্ছে। জাপান কখনো তোয়াক্কা করে না, আমেরিকা কখনো তোয়াক্কা করে না, জার্মানি কখনো তোয়াক্কা করে না, কিন্তু আমাদের এটা করতে হয়। আমাদের এটা করতে হয় কারণ আমরা নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছি না। সুতরাং অবশ্যই আমাদেরকে বিভিন্ন যে র্যাঙ্কিং যে মেথড আছে সেই মেথডেও আমাদেরকে উৎকর্ষ অর্জন করতে হবে। ওগুলো হয়তো কোনো র্যাঙ্কিংয়ে পারফেক্ট হবে না, যেখানেই আমাদের র্যাঙ্ক করার একটা বিষয় সেটা অবশ্যই পারফেক্ট হবে না। কিন্তু আমরা জানি আমাদের দেশে যে পরীক্ষা হয়, স্কুল, একজন ছাত্রের হয়তো বাবা অত বিত্তবান নয়, আরেকজনের বিত্তবান, সুযোগ সুবিধা অসমান, তাই না? আমরা যদিও বলি সবার জন্য সমান সুযোগ সুবিধা, সেটা আমরা কখনো নিশ্চিত করতে পারবো না। আমরা যখন একটা স্কুল তৈরি করি, স্কুলের পাশে যার বাসা সে তো খুব সহজে স্কুল আসতে পারে, 4 মাইল দূরে যার বাসা সে তো অত সহজে পারে না, তাই না? তা তার মধ্যেও আমরা একসময় মেধা তালিকা প্রণয়ন করতাম, কোন ছাত্র ভালো মন্দ, এবং আমরা দেখতাম সেখানে কোনো কোনো ছাত্র সত্যিকারেই উৎকর্ষ অর্জন করত। কেমন সুতরাং এটা অবশ্যই থাকতে হবে যে আমরা অন্যদের দৃষ্টিতে আমাদের অবস্থান কীরকম, এটাও গুরুত্বপূর্ণ। আমরা যখন অনেক উচ্চতায় উঠব তখন আমরা কেয়ার করব না। অন্যরা আমাদের কিভাবে দেখছে জুরিখ বিশ্ববিদ্যালয়, দে ডোন্ট কেয়ার, তাদের কিছু আসে যায় না।
আমাদের জন্য ইন্ডিয়ান আইআইএম আইআইটি এরা তারা করবে না, তারা সুপ্রতিষ্ঠিত, কিন্তু আমরা আসলে এখনো ওই প্রতিষ্ঠাটা অর্জন করতে পারি নাই। ওই বিদেশিদের চোখে, বিদেশিদের কষ্টি পাথরে আমাদেরকে যাচাই হতে হবে। সেই যাচাইটা আসলে আমরা স্যার কেন করতে পারছি না? আমাদেরকে না, যাচাই হরও করছে। তবে আপনি যে র্যাঙ্কিং এর কথা বললেন, একবার 300 আর একবার 500, তাহলে স্বভাবতই এই র্যাঙ্কিংকে আমি বিশ্বাস করতে পারি না। কারণ এই 1 বছর 2 বছর পরে 300 আর 500 হবে, এটা তো হইতে পারে না। একটা বিশাল প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, এই প্রতিষ্ঠানে একবার হবে 300 আর একবার হবে 500, তাহলে আমি এটা বলছি 186 থেকে 401 এ চলে গেছে, 401 থেকে 500। এত বড় জাম্প করার তো কথা না। ঢাকা ইউনিভার্সিটি বিশেষ করে এই সময় এত খারাপ কিছু ঘটে নাই যে তার র্যাঙ্ক এত পিছনে পড়ে যাবে। এখানে ডেফিনেটলি যে তথ্যগুলো সরবরাহ করা হয়েছে কিংবা তাদের হাতে যে তথ্য রয়েছে তার মধ্যে কিছু গরমিল অবশ্যই আছে। না স্যার, আপনি তো স্যার যেহেতু বুয়েটে শিক্ষকতা করেছেন, বুয়েটে পড়েছেন, আমরা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির যে চরিত্রটা আমরা দেখি, স্যার কিছুটা বলেছেন যে নিজেই সমালোচনা করেছেন যে সেখানে রাজনীতিতে ভরা, মানে সাদা দল নীল দল না করলে ভিসি হওয়া যায় না, প্রভোস্ট হওয়া যায় না, ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আরও অন্যান্য অনেক পদ পদবি পাওয়া যায় না। এই যে বিশ্ববিদ্যালয়গুলিতে যে রাজনীতিগুলি মানে জেনে বা না জেনে আমরা নিয়ে আসলাম, সেটা কি আসলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে ক্ষতিগ্রস্ত করেছে কিনা? আমরা তো দেখছি পরিবেশটা ততটা ভালো হয়নি, না, দুর্ভাগ্যজনকভাবে ততটা ভালো হয়নি। যেমন আমি বলতে পারি যে আইআইটিগুলোর যে ইনটেক, যে কোয়ালিটির ছাত্র তারা পায়, আমাদের ছাত্ররাও প্রায় কাছাকাছি মানের, কিন্তু আইআইটিগুলোর যে অর্জন, আমাদের অর্জন ঠিক ওই মাপের না। আমেরিকাতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে গেলে ওরা বলে গর্বের সাথে আইআইটির গ্র্যাজুয়েটরা আমাদের এখানে অ্যাপ্লাই করেছে, আমাদের আছে আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। ওরা গর্বিত হয় না। এখনো ওই পরিমাণ গর্ব বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করতে পারেনি। অবশ্যই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনেক স্নাতক আছে যারা অনেক অনেক ভালো করছে, IEEEর ফেলো আছে আমাদের অনেক 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 গ্র্যাজুয়েট। আমাদের প্রফেসর জাহিদ হাসান, যিনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে চাকরি করতেন, অনেক নাম করা পদার্থবিদ, উনি এখন MIT-তে গিয়েছেন, উনি অনেক ভালো ভালো কাজ করছেন। কিন্তু দেশে আমরা ঠিক ওইটার রিফ্লেকশন ঘটাতে পারছি না। এটা হলো সেই দেশ যে দেশে জগদীশচন্দ্র বসুর জন্ম হয়েছে, যে 125 বৎসর আগে রেডিও আবিষ্কার করেছিল। ইংরেজ সরকার বলতো যে ভারতীয়রা গবেষণা করতে পারে না, এই জন্য তাকে গবেষণার কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় নাই, তাকে বেতন দেওয়া হতো। আপনি ভুলে যাচ্ছেন এই বুয়েট, যখন বুয়েট ছিল না, ডক্টর এফআর খানের মতন বিশ্বখ্যাত আর্কিটেক্টের জন্ম, যাকে বলা হয় আইনস্টাইন অফ আর্কিটেকচার, তখন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। জগদীশচন্দ্র বসুকে অর্ধেক বেতন দিতে চেয়েছিল, উনি সেই বেতনটা নেন নাই। উনি নিজ হাতে যন্ত্র তৈরি করেছেন এবং অনেক অনেক গবেষণা করেছেন। তো ওর সার্টিফিকেট যদি এখন আমাদের থাকতো, আমরা আসলে অনেক কিছু করতে পারতাম। আমাদের 70 বছর কার্জন হলে বসে গবেষণাগুলো করেছে। এবং এই যে আমাদের ডক্টর এফআর খানের কথা বলা হতো, এত নাম করা বিজ্ঞানী, অত্যন্ত পরিতাপের বিষয়, এই নাম করা বিজ্ঞানীর নামে আশপাশে আমি কোনো কিছু দেখি না। এটা খুবই দুঃখজনক। একটি দেশ, একটা জাতি, একটা সমাজ তার সূর্য সন্তানকে যদি অবহেলা করে, অস্বীকৃতি জানায়, সেখানে এই সূর্য সন্তানদের জন্ম হয় না। জি স্যার, আমরা একটা ব্রেক নেব। একজন দর্শক আছে, আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। খসরু বলছিলাম কাউখালী থেকে। আজকে শ্রদ্ধাভাজন দুইজন অতিথির কাছে আমার ছোট্ট করে প্রশ্ন। বিষয়টা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস এবং ঐতিহ্য আছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন, শিক্ষকদের রাজনীতি, ছাত্র রাজনীতি, ক্ষমতাসীন দলের রাজনীতি এবং শিক্ষকদের মধ্যে নীতি নৈতিকতার মূল্যবোধের অবক্ষয় হয়েছে, যার হয়েছে বলে কি আপনারা মনে করেন? সব শিক্ষকের মধ্যে আমি বলছি না, রাজনীতির কারণে আজকে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ নাই কেন? সব মিলিয়ে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? যদি বিশ্ববিদ্যালয়কে এই ধরনের থেকে বেরিয়ে আসার উপায়টা কি? রাজনীতি থাকবে, সেই রাজনীতি কি মানুষের কল্যাণে হয়? শিক্ষার মান উন্নয়নের জন্য হয়? শিক্ষা ব্যবস্থা কি ঠেলে সাজানো যায় না? বিশ্ববিদ্যালয় আমাদের ঐতিহ্য। জি, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে।
প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল স্টার নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে যেতে চাই যে বিরতির আগে একজন দর্শক যে প্রশ্নটি করেছিলেন তার মর্মার্থ বুঝলে আমরা এটা বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটা নীতি নৈতিকতার একটা অবক্ষয় ঘটেছে। যে আমরা দেখি যে এখন অনেক শিক্ষকই পাবলিক ইউনিভার্সিটিতে পড়ানোর চেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন, চাকরি দুই জায়গায় করেন। পাশাপাশি গবেষণায় আমাদের অর্থ বরাদ্দ বা সুযোগটাও অনেক কম। ধন্যবাদ আপনাকে। আসলে কথা বলতে গেলে এই বিষয় নিয়ে তো অনেক কিছুই বলা যাবে। প্রথমে ডক্টর কায়কোবাদ যে কথাটি একটা বলেছে, আমি একটু বলি। ওই যে প্যারামিটার্সগুলো, যেমন টাইমস হায়ার এডুকেশন আছে ইন্ডাস্ট্রি ইনকাম, ইন্ডাস্ট্রি আপনার একটা বিশ্ববিদ্যালয়কে, যেমন অনেকে হয়তো বুঝতে পারে না যে আমেরিকার তো বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর ওরা কিন্তু ইনকামটা করে কর্পোরেট ইনকাম থেকে। এই যে আমেরিকা এই মুহূর্তে যে হইচইটা হচ্ছে, কেন হচ্ছে? বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েল ইনভেস্ট করেছে, আবার অনেকগুলো কমিশন রিসার্চ আছে, সেখান থেকে অর্থ পেয়ে তারা রিসার্চগুলো করে। তো বাংলাদেশে এটা কখনো হবে না। আবার উনি ওই যে নোবেল লরিয়েটদের কথা বললেন, বাংলাদেশের নোবেল লরিয়েট বিশ্ববিদ্যালয়ে পাওয়াটা এই পর্যায়ে হয়তো খুব সহজ হবে না। আপনি যে নীতি নৈতিকতার কথা বললেন, নীতি নৈতিকতা একটা জিনিস হঠাৎ করে উপর থেকে শেখানো যায় না, এটা পরিবার থেকে আসে। হ্যাঁ, একজন নীতি নৈতিকতার প্রথম যে শিক্ষাটা সেটা আমার পরিবারে পাই। বাঙালি পরিবার বলি, যে কোনো পরিবার বলি, নীতি নৈতিকতাটা নিচের থেকে উপরে আসে। আমার বেড়ে ওঠা, আমার বড় হওয়া, ডক্টর কায়কোবাদের বড় হওয়া, আমাদের একটা পরিবার ছিল, সেখানে নীতি নৈতিকতা জিনিসটা আমরা শিখেছি। কিন্তু আজকে এই বিশ্বায়নের যুগে, এই যেখানে ভোগবাদী একটা সমাজের মধ্যে এসে আমরা কিন্তু সেই নীতি নৈতিকতাটা গুরুত্বটা আমরা বুঝি না, সেটা বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়ে ক্যারি করি। নাহলে কীভাবে আপনি এটা চিন্তা করবেন যে উপাচার্যের নামে দুর্নীতির মামলা হয়, উপাচার্য জেলে গিয়েছে, দুর্নীতির দায়ে উপাচার্য, একাধিক উপাচার্য জেলেও গিয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে মান, এই যে নিচে থেকে উপর আমি কথাটা বললাম, যে ডক্টর কায়কোবাদ বললেন যে বিশ্বমানের, এখন বিশ্বমান জিনিসটাকে ছেড়ে তো আমি বুঝতে হবে বিশ্বমান হচ্ছে আমি যে গ্র্যাজুয়েটটা এখানে তৈরি করছি, সেই গ্র্যাজুয়েটটা, সেই শিক্ষার্থীটা বিশ্বের যে কোনো জায়গায় তার জন্য কাজ অপেক্ষা করছে, সে গিয়ে ওখানে চাইলেই কাজটা পাবে। আমরা কি সেই ধরনের পাচ্ছি না। কেন পাচ্ছি না? আপনি যে গবেষণার কথা বললেন, আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের থাকতে, চেয়ারম্যান থাকতে, 4 বছরের দায়িত্বে থাকতে, আমরা হয়তো অঙ্কটা বেশি না, যেই আপনার বরাদ্দটা আমরা দেওয়া হতো বিশ্ববিদ্যালয়গুলোতে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত সেই বিশ্ববিদ্যালয়গুলোর সেই বরাদ্দটি বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহৃত হয় না। এমনও বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বছর শেষে গবেষণার টাকাটা কিছু টিচারের মধ্যে ভাগ বটোয়ারা করে দিয়ে বলেছে তোমরা একটা রিপোর্ট দিবে, এটার কোনো গবেষণার কোনো এটার মধ্যে পড়ে না। আরেকটি বিশ্ববিদ্যালয়ে অনেক টাকা ছিল, তারা পুনর্বন্টন করে অন্য খাতে নিয়ে গিয়েছে। আমরা যেটা করেছি যে আমরা তখন বিশ্ববিদ্যালয়ে, আপনি জানেন মঞ্জুরি কমিশনের একটা প্রজেক্ট আছে যে কলেজের টিচার বা যে কেউ চাইলে মঞ্জুরি কমিশন থেকে স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে পারে। আমরা পিএইচডির অর্থটা বাড়িয়ে দিয়েছিলাম। মাসে যে অর্থটা পেত সেটা বোধহয় আমরা প্রায় দ্বিগুণের মতো করে দিয়েছি। সংখ্যাটা কমিয়ে দিয়েছে, কারণ পিএইচডি করার গবেষক পাওয়া যায় না, আবার গবেষণা খাতে বরাদ্দ খরচ হয় না। সুতরাং আমরা এখনও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর পার হয়ে এসছে, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলবো যে এই বিশ্ববিদ্যালয়গুলো এখনও কিন্তু টিচিং ইউনিভার্সিটি রয়ে গেছে। ওই যে বললাম গবেষণা কেন্দ্রিক ইউনিভার্সিটি আমরা করি নাই। বিশ্ববিদ্যালয় কনসেপ্ট হচ্ছে একটা নলেজ, জ্ঞান সৃষ্টির একটা জায়গা। সে জ্ঞান সৃষ্টির জায়গাটা আমরা সেভাবে ধরে রাখতে পারি নাই বা আমরা সৃষ্টি করতে পারি নাই। আর পরেরটা হচ্ছে জ্ঞান ধারণ করা, রেখে দেওয়া, স্টোর করা, সেটাও আমরা সঠিকভাবে, আমরা বাইরে থেকে ধার করে এনে সেটা স্টোর করি, কিন্তু নিজেরা যে জ্ঞানটা সৃষ্টি করে স্টোর করব, আমরা ধারণ করব, সেটা আমরা ওই ক্লাইমেটটা আমরা ধরে রাখতে পারি নাই। তো আমাদের না পারার তালিকা অনেক অনেক বেশি। যে আমি বলেছিলাম এখন আমরা বিশ্বমানের কেন গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি না, এত ইউনিভার্সিটি, বিশ্বমান কী জিনিস সেটাই তো আমরা বুঝতে পারি না। আপনি যে ডক্টর কায়কোবাদ বললেন যে আমরা এত গ্র্যাজুয়েট তৈরি করছি, তো বাইরে থেকে কেন লোক এসে আমাদের এখানে কাজ করে, এই নিয়ে আমি অনেকবার কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি। ওনারা বললেন যে দেখেন, আমরা ডিজিটাল বাংলাদেশ বলি, আমাদের ডিজিটাল বাংলাদেশ যাদের উদ্দেশ্যে বলা হয় তারা কি সঠিকভাবে সেটাকে রপ্ত করতে পারে বা সেই সুযোগটা কি তার আছে? এক কথায় নাই। আমি একটা উদাহরণ দিই, আমাদের এটা হয়তো সংখ্যাটা এদিক ওদিক হবে, আমাদের 1 কোটি লোক বিদেশে কাজ করে, আর কি বলে যে ফিলিপিন্সের
তা আমাদের দেশের চাইতে 1/3 মানুষ বাইরে কাজ করে। আপনার যে রেমিটেন্সটা পাঠায় আমার দেশে তার চাইতে 3 গুণ রেমিটেন্স পাঠায় ফিলিপিন্সে তাদের কর্মীরা। কেন পাঠায়? তাদের স্কিল, তাদের জ্ঞান, তাদের মেধা। আমি সৌদি আরবে একাধিকবার যাওয়ার সুযোগ হয়েছে, হসপিটালে যাওয়ার সুযোগ হয়েছে। বেশিরভাগ ডাক্তার সেখানে ভারতীয়, ইন্দোনেশিয়ান, ইন্দোনেশিয়ান কম মালয়েশিয়ান আছে, পাকিস্তানি, মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশের আছে। বাংলাদেশের ডাক্তার তো আমি খুব বেশি দেখি না, খুব 2-4 জন মাঝে মধ্যে থাকলে হয়, তার ডাক্তার দেখি না। এই যে কিন্তু ফিলিপিনো নার্স আপনি ভর্তি সব মিডল ইস্টার্ন আমেরিকান হসপিটালগুলোতে, ফিলিপিনো, ইন্দোনেশিয়ান নার্স, ফিলিপিনো নার্স, এমনকি মালয়েশিয়ান নার্স, শ্রীলঙ্কার আছে, আমাদের দেশেও ছিল, এখন আছে কিনা আমি জানি না, শ্রীলঙ্কান ছিল, সাউথ ইন্ডিয়ান ছিল। এই যে স্কিল ডেভেলপমেন্ট সেটাও হয় না, সেটা তো স্কিলের ব্যাপার। এখন বিশ্ববিদ্যালয় তো শুধু স্কিল না, বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি করতে হবে। গবেষণা না করলে জ্ঞান কীভাবে সৃষ্টি করবেন? ওই বললাম কৃষি বিশ্ববিদ্যালয়গুলো কিছুটা হলেও করে, যে কারণে এখন আমাদের উৎপাদন বেড়েছে, কৃষি উৎপাদন বেড়েছে, সর্বক্ষেত্রে বেড়েছে। সেইটা আমরা কিন্তু অন্য পাবলিক ইউনিভার্সিটিগুলো আমরা করতে পারি না। আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সম্ভব না। আপনি বললেন প্রাইভেট পাবলিক কেন হয়, আমি এখনও বলবো, আমি সব পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছি না। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এক ধরনের জবাবদিহিতা আছে, এটা হয়তো উপরের 15-20টার মধ্যে আছে। ডক্টর কায়কোবাদ যদি উনি একটা নাম করা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আছেন, সেখানে যদি উনি 2-4 দিন না যান তাহলে সেটা তার বিপক্ষে একটা রিপোর্টের মধ্যে যাবে, এই লোকটা 3-4টা ক্লাস মিস করেছে। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি যদি 2 দিন 3 দিন না যাই, সেটা আমার রিপোর্টের মধ্যে আসবে যে এই 2-3 দিন উনি আসেন নাই, কেন আসেন নাই, সেটা একটা আসবে। কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে এই অ্যাকাউন্টেবিলিটিটা আমরা এনফোর্স করতে পারি নাই। যেই মুহূর্তে আপনি এনফোর্স করতে যাবেন, মঞ্জুরি কমিশন বলতে যাবে, বা শিক্ষা মন্ত্রণালয় বাদে দিলাম, মঞ্জুরি কমিশন যদি বলতে যায়, তখন বলবে যে আমাদের একটা স্বায়ত্তশাসন আছে। স্বায়ত্তশাসন জিনিসটা খুবই ভালো, বঙ্গবন্ধু খুব চিন্তা করে এটা করেছিলেন, কিন্তু সেটা যে মিসইউজ হয়, এইটা কাকে আপনি বলবেন? এটা কাউকে আমি বলতে পারবো না। এই যে কাকে আপনি রিক্রুট করবেন, তার যোগ্যতা আছে কি না, সেইটা না, যখন আপনি বলবেন যে ওই লোকটাকে তো আপনি রিক্রুট করলেন, তার চাইতে ভালো ভালো ক্যান্ডিডেট তো ছিল, তাকে কেন করলেন না? বলে রিক্রুটমেন্ট কথা আমাকে বলতে আসবেন না, আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমরাই আমাদের রিক্রুটমেন্ট প্রসিডিওর নিয়মকানুন আমরাই তৈরি করবো। হ্যাঁ করেন, আমরা তো নিষেধ করি নাই, কিন্তু যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে। বঙ্গবন্ধুর একটা বড় গুণ ছিল, তিনি কাকে দিয়ে কী কাজ হবে সেই মানুষটাকে বাছাই করতে পারতেন, সেই মানুষটাকে পদায়ন করতে পারতেন। আপনি আমাকে বলেন, একটা বড় বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য নিয়োগ করবেন, যে ব্যক্তিটির জীবনে কোনো প্রশাসনিক পদে ছিল না, হাউস টিউটর ছিল না, অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটর ছিল না, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ছিল না, তাকে রাতারাতি আপনি একটা বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বানিয়ে দিলেন। তখন তো তার একটা হিমশিম খাওয়ার অবস্থায় বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার জন্য। এইটি হয়েছে বাংলাদেশের, কিন্তু গত 15-20 বছর 30 বছরের মধ্যে এই জায়গাটি হয়েছে। বঙ্গবন্ধু এই কাজটি, আমি বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, উনি কাকে দিয়ে, আপনি যদি বঙ্গবন্ধুর 3.5 বছরের সময় কাকে কী দিলে কী কাজ হবে, শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন একজন শিক্ষক, অধ্যাপক ইউসুফ আলী, প্রথম শিক্ষা সচিব ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর ইয়ার মল্লিক। এখন শিক্ষা জিনিসটা আনফর্চুনেটলি সব ক্ষেত্রের মতো আমলা নিয়ন্ত্রিত হয়ে গেছে। আমলা নিয়ন্ত্রিত যখনই এইসব জিনিস হয়ে যায়, এখন আমলাদের বিরুদ্ধে বলার কিছু আমার নাই, আমলা ছাড়া কোনো দেশ চলবে না, কিন্তু যখন আমলারা সব কিছু নিয়ন্ত্রক হয়ে যায়, তখনই কিন্তু আপনাকে এখন নাকি স্যার আমলারা ইউনিভার্সিটিও চাচ্ছে, এখন এটা অস্বীকার করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খুব করতে পারি, আমার এটা নিয়ে সেটা ভিন্ন একটা প্রসঙ্গ, কিন্তু আমলাতন্ত্র এটা বঙ্গবন্ধু বলেছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অক্টোবর মাসে 72 সনে চট্টগ্রামে গিয়েছিলেন। চট্টগ্রাম সার্কিট হাউস উনি সুদীপ সমাবেশে একটা বক্তৃতা দিয়েছিলেন, সেখানে উনি কোনো জনসভায় বক্তৃতা দেন না, সুদীপ সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এতদিন আমলা তৈরি করেছে, মানুষ তৈরি করে নাই। তার কত বড় কথা, এটা আমি বলি নাই, কিন্তু জাতির পিতা বলেছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উনি তার মেয়াদ শেষ করার পরে ইন্ডিয়ান IIM আহমেদাবাদে একটা বক্তৃতায় বলেছিলেন, ভারত আজকে যে জায়গায় এসছে সে জায়গায় আজ থেকে 20 বছর আগে যেতে পারতো, যদি না আমাদের দেশে আমলাতন্ত্র জিনিসটা প্রতি পদে পদে বাধা সৃষ্টি না করতো। এটা আমি বলি নাই, প্রণব মুখার্জির মতন একজন ব্যক্তি বলেছেন, যিনি ভারতের অত্যন্ত একজন কি বলে যে নামকরা রাজনীতিবিদ শুধু ছিলেন না, অর্থনীতি ছিলেন, তারপর রাষ্ট্রপতি হয়েছেন। ওনাকে বলা হয় ক্রাইসিস ম্যানেজার। হ্যাঁ, সেই ব্যক্তিটি কথাটা বলে গিয়েছেন। সুতরাং
আমাদেরকে আমাদের সিস্টেমের মধ্যে অনেক সমস্যা আছে। এই সিস্টেমের গলতটাকে যদি আপনি বের করে আনতে না পারেন তাহলে আমরা এই কথাই বলতে থাকবো। আমি মোটেও র্যাঙ্কিং নিয়ে কথা বলতে এখানে আসিনি। আমরা একটা ব্রেক নিয়ে স্যার আপনার কাছে আসতে চাই স্যার। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে আমরা যেতে চাই যে আমরা দেখেছি যে বা শুনেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ হয়েছে সেই শিক্ষক নিয়োগ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বলা হচ্ছে যোগ্যদেরকে বাদ দিয়ে অযোগ্য অনেককে নিয়োগ দেওয়া হয়েছে। এইটার আসলে প্রভাবটা বিশ্ববিদ্যালয়ে কতটুকু পড়বে? আমি মনে হয় যে একটু অধ্যাপক মান্নান যে কথাটা বলেছেন তার থেকে শুরু করি। আমরা এখন ভাবতে পারি না যে বাংলাদেশের একজন বিজ্ঞানী কিংবা বাংলাদেশের কোনো একজন মানুষ নোবেল পুরস্কার পাবে। আজ থেকে 110-12 বৎসর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গোটা এশিয়ার প্রথম নোবেল পুরস্কার উনি পেয়েছিলেন। এবং কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, উনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং সেই সময় আমাদের সত্যেন বোস, মেঘনাদ সাহার মতো বিজ্ঞানী তৈরি হয়েছিল, জগদীশচন্দ্র বসুর মতো, কেমন। এবং সেটা হলো মহাপরাধীন ভারতে। কিন্তু আমি একটি ঘটনার কথা উল্লেখ না করে পারছি না। তখন বাংলাদেশের মানুষ কিংবা বঙ্গের মানুষ এতটা উজ্জীবিত ছিল, এতটা স্পিরিটেড ছিল যে দুইজন সহপাঠী মেঘনাদ সাহা এবং সত্যেন বোস ওই সময় তারা যখন পাশ করেছে তখন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি জার্মান ভাষায় বই হিসাবে বের হয়েছে। এই দুই বন্ধু মিলিয়ে ঠিক করেছিল যে তারা ওই বইয়ের ইংরেজি অনুবাদ করবেন। ইংরেজি অনুবাদ করার অর্থ হলো তাদেরকে জার্মান ভাষা খুব ভালোভাবে শিখতে হবে, থিওরি অফ রিলেটিভিটি দারুণ ভালোভাবে শিখতে হবে, যেটা নাকি খুব বেশি একটা মানুষ বুঝতো না ওই সময়। এবং তারা কিন্তু ওই বইটা লিখেছিলেন এবং 1919 সালে প্রকাশিত হয়েছিল। সেই বাঙালির চেহারাটা আমি এখন দেখি না। এমনকি আমরা যদি ভারত উপমহাদেশের কথা বলি, জামশেদজি টাটা অনেক ধনী মানুষ ছিলেন। স্বামী বিবেকানন্দের সঙ্গে এক সফরে জিজ্ঞেস করলেন যে আমার এত টাকা, ভারতবর্ষকে কিভাবে সাহায্য করা যায়। তখন স্বামী বিবেকানন্দ বললেন যে একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। তখন জামশেদজি টাটা ইংল্যান্ডের এক নোবেল বিজয়ীকে ভারতে নিয়ে আসলেন যে আপনি ঘুরে ঘুরে বলবেন যে কোন জায়গাটা এই বিশ্ববিদ্যালয় হতে পারে। সেটা সে ঠিক করলো বেঙ্গালোরে, এবং সেটা হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, IISc। এখন ইন্ডিয়ার পতাকা কিন্তু ওরা উপরে মানে ওড়ায়, তাই না? তো এই যে জিনিসগুলো সেটা কিন্তু 1900 সালের দিকে হয়েছে। আমরা আজ 125 বৎসর পরে চিন্তাই করতে পারি না যে আমাদের মধ্যে কেউ একটা নোবেল পুরস্কার পাবে। আমরা ওই দিকে নাই। কিন্তু একটা চৈনিক প্রবাদ আছে যেটা বলে 1 বৎসরের জন্য যদি বিনিয়োগ করতে চান তাহলে শস্য ফলান, 10 বৎসরের জন্য যদি করতে চান তাহলে বৃক্ষরোপণ করেন, 100 বৎসরের জন্য যদি করতে চান তাহলে শিক্ষায় বিনিয়োগ করেন। এই শিক্ষায় বিনিয়োগ দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মাটিতে কখনো ভালো হয় নাই। একমাত্র ব্যতিক্রম মনে হয় বঙ্গবন্ধুর আমলে 1974 সালে জিডিপির 4% বরাদ্দ হয়েছিল, তারপর আমরা কখনো করি নাই। আমাদের দেশে একমাত্র উদ্বৃত্ত হলো মানুষ। এখানে যতদিন আমরা মূল্য সংযোজন করতে না পারবো ততদিন আমাদের মধ্যম আয় উচ্চ আয়ের দেশ হওয়ার আশা কিন্তু দুরাশা হবে। আর আমরা যদি সেটা করতে পারি, বাংলাদেশে হলো প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি মস্তিষ্ক।
এই মস্তিষ্ককে যদি আমরা দক্ষ করে গড়ে তুলি, মূল্য সংযোজন করি, তাহলে আমরা সবচেয়ে সমৃদ্ধ দেশ। তো এটা আমাদের বুঝতে হবে। এখন আমাদের দেশে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে নিয়োগগুলো হচ্ছে, পত্রপত্রিকায় পড়ি অনেক প্রশ্ন সাপেক্ষ নিয়োগ হচ্ছে, এবং এটা তো অত্যন্ত খারাপ। কারণ সে আরও 40 বৎসর এই বিশ্ববিদ্যালয়ে পাঠদান করাবে, তার মানে 40 বৎসর তার কোয়ালিটির থেকে ছাত্ররা খুব একটা কিছু পাবে না, তাই না? এখানে আমাদের অত্যন্ত যত্নবান হওয়া উচিত যাতে আমরা এই কাজটা সঠিকভাবে করতে পারি। একইভাবে আপনি যে রাজনীতির কথাটা বললেন, আমি অতটা বুঝি না, তবে আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন আমাদের ছাত্রদের অসামান্য অবদান ছিল, এবং আমি খুবই গর্ববোধ করতাম এই রকম ছাত্র নেতৃত্ব আমাদের দেশটাকে স্বাধীন করার ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। এখন তো আমাদের দেশ স্বাধীন হয়েছে, এখন ছাত্রদের দৃষ্টি অন্যদিকে দিতে হবে, যে পড়ালেখার মান কিভাবে ভালো করা যায়, অবকাঠামো কিভাবে ভালো করা যায়, আরও ভালো মানের শিক্ষক কীভাবে পাওয়া যায়। এটা তো আমি কোনো ছাত্র নেতৃত্বের কাছ থেকে এই সমস্ত দাবি তো কখনো শুনতে পারি না, তখন খুব খারাপ লাগে। এখন তো স্যার অভিযোগ উঠে যে বিভিন্ন কনস্ট্রাকশন হয়, সেখানে নাকি কমিশনকে কেনে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজনকে যদি, মানে যে কোনো বিষয়, একজন ব্যবসায়িক নেতা, আমি চাইব সে অত্যন্ত ভালো ব্যবসায়ী হবে, তাহলে তাকে অন্য ব্যবসায়ীরা ফলো করবে। ছাত্র নেতা একই রকম, ভালো ছাত্র হতে হবে, অন্য ছাত্র তাকে কেন ফলো করবে কেন? সে খুব ভালো ছাত্র হিসেবে, খুব ভালো, তাই না? এইগুলো আমাদের করতে পারতে হবে। আমাদের ধরেন কৃষক নেতা হয়তো জীবনে সে কৃষিকাজ করে নাই, জেলে নেতা সে জীবনে জেলের কাজটি করে নাই, তাহলে তো হবে না। তাহলে আমার দুঃখ দুর্দশা কীভাবে বুঝবে? আমাদের যারা অভিভাবকত্ব করেন, যারা আমাদের প্রতিনিধিত্ব করেন, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট তাদের মধ্যেও থাকতে হবে। তা না থাকলে তো তাদের বোঝার কথা না যে আমাদের দেশের সাধারণ মানুষের কি দরকার, তাই না? আমার অর্থনৈতিক অবস্থা যদি অনেক হাজার গুণ ভালো হয়, তাহলে তো আমার বুঝতে পারার কথা না সাধারণ মানুষ। স্যার আপনাকে দিয়ে শেষ করতে চাই স্যার, আপনি 1 মিনিটের মধ্যে আপনি শেষ করবেন স্যার। ধন্যবাদ। আমি দুজন ব্যক্তির কথা বলবো। একটি হচ্ছে ভারত যখন স্বাধীন হয় 47-এর পরে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভাটি গঠন করেছিলেন জওহরলাল নেহেরু, তার শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদকে। তিনি মৌলানা আবুল কালাম আজাদ তাকে গিয়ে বলেছিলেন, দেখেন আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমি কি করতে পারবো সেটা আমি জানি না, তবে আমার দৃষ্টিতে হচ্ছে এই ভারতবর্ষকে যদি আমরা স্বাধীন দেশ হিসেবে ঠিক রাখতে চাই, আমরা শিক্ষাকে খুব বড় বাজেট দিতে হবে, গুরুত্ব দিতে হবে। নেহেরু বলছিলেন আপনি যেটা ভালো মনে হয় সেটা করবেন। ইট ওয়াজ মৌলানা আবুল কালাম আজাদ যিনি বলেছেন প্রথমে আমাকে বিশ্ববিদ্যালয়গুলোকে একটা কাঠামোর মধ্যে আনার জন্য আমাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সৃষ্টি করতে হবে। প্রথম তিনি বিশ্ববিদ্যালয় একটা মঞ্জুরি কমিশন সৃষ্টি করেছিলেন। তারপরে আমাদের ভারতে যে আইআইটিগুলির কথা আমরা এত উচ্চস্বরে এখন শুনি বলি, ইট ওয়াজ মৌলানা আবুল কালাম আজাদ উনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং তিনি সেই ভারত 47-এর ভারতকে তিনি বেশি দিন থাকেন নাই, বাঁচানো নাই, নেহরুও বাঁচে নাই, কিন্তু একটা জায়গা থেকে একেবারে পশ্চাৎপর একটা দেশ থেকে ব্রিটিশদের কারণে তুলে এনেছিলেন। কারণ ওই শিক্ষায় তারা যে বিনিয়োগটা করেছিলেন, যেটা বঙ্গবন্ধু করেছিলেন, তারপরে কিন্তু আর হয় নাই। আমাদের দেশে আমলাদের পিছনে যে বিনিয়োগটা হয়, আমলার বিরুদ্ধে আমি কিছু না, কিন্তু বিনিয়োগের আপনার কস্ট বেনিফিট অ্যানালিসিস করতে হবে, কোথায় আপনি বিনিয়োগটা করলে যথার্থ হবে। আমরা তাদের বিনিয়োগটা ঠিক থাকুক, কিন্তু সমান পরিমাণের বিনিয়োগটা শিক্ষার পিছনে হোক। দ্বিতীয়টা শেষটা আমি করবো, লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান বিখ্যাত কবি, দার্শনিক, যাই বলেন না কেন, খালিদ জিব্রান আমার খুব প্রিয় একজন ব্যক্তি। তিনি বলেছিলেন, আমরা ইংরেজিতে কোটটা করে পরে বাংলাটা বলে দিব, দি ট্রু ওয়েলথ অফ আ নেশন, একটা জাতির সত্যিকার অর্থের যে সম্পদ, লাইজ নট ইন ইটস গোল্ড অর সিলভার, তার সোনা দানার উপরে নির্ভর করে না, বাট ইন দি নলেজ, উইজডম অ্যান্ড আপরাইটনেস অফ ইটস সানস। জ্ঞান, তার প্রজ্ঞা,
নীতি নৈতিকতা। বাংলাদেশ এখন অত্যন্ত একটা ভালো জায়গায় আছে, ইন দ্য সেন্স জাতিসংঘের হিসাব অনুযায়ী তরুণ বয়সের মানুষের সংখ্যা বাংলাদেশ বিশ্বে ৫ম। ১ নম্বর হচ্ছে চীন, ২ নম্বর ভারত, ৩ নম্বর ইন্দোনেশিয়া, ৪ নম্বর পাকিস্তান, ৫ নম্বর বাংলাদেশ। এই মানুষগুলোকে যদি আমরা, তরুণ সমাজকে যদি আমরা জনসম্পদে রূপান্তর করতে পারি সঠিক নীতির দ্বারা, তাহলে আমাদেরকে পিছনে ফেরার স্যার সেই প্রত্যাশা রেখে আমাদের র্যাঙ্কিং নিয়ে আর চিন্তা জি করতে স্যার সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন।